আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশের নির্বাচনী প্রক্রিয়া, বিচার বিভাগ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। গ্লোবাল সাউথ মে ভারতের আয়োজনে থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন। फर्स्ट रिस्पॉन्डर की तरह अपने मित्र देशों की सहायता कर रहा है। ভারত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ এই সামিটে যোগ দেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের তরুণদের কথা স্মরণ করেন, যারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের কারিগর ছিলেন। Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new democratic environment-friendly Bangladesh. কার্বন নিঃসরণ, সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব, এই তিন সমস্যাকে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসার মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এগুলো বাস্তবায়ন করা গেলে বিশ্বের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হবে বলেও উল্লেখ করেন প্রফেসর ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতির রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে লালবাগ এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ নিহত হন। শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনের বিরুদ্ধে মামলা করতে থানায় যান ভুক্তভোগীর পরিবার। মামলা গ্রহণ না করার অভিযোগ করে নিহত শিক্ষার্থীর বাবা। গত কয়েকদিন থানায় গেলেও পুলিশ মামলা না নিয়ে বিভিন্ন বাহানা দেখিয়ে তারা মামলা নেননি বলেও অভিযোগ করেন নিহতের বাবা। মামলার অভিযোগপত্র দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী সহ আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সহ 91 জনকে। অজ্ঞাতনামা পুলিশের আরও 140 থেকে 150 জনের নামও রয়েছে। মামলা না নেওয়ার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। ওসি সাহেব আমাদেরকে বিভিন্ন কথা বলে তালবাহানা করে এখন না তখন পরে আসেন, এই উপস্থিত নাই, এখন নাই, আসেন পরে আসেন, এই যে এসআইকে পাঠাই দিচ্ছি আপনার এসে, এরকম করে আমাকে প্রায় 3 দিন পর্যন্ত একেবারে এমনভাবে হয়রানি করে যে আমরা কান্নার সময়টা পাচ্ছিলাম না। দর্শক, যেমনটি শিরোনামে জানিয়েছি, পুলিশের গুলিতে লালবাগে কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ নিহতের ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ পরিবারের এবং শিক্ষার্থীদের ক্ষোভ দেখা দিয়েছে। এই মুহূর্তে লালবাগ থানার সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবির, আপনি এই মুহূর্তে থানার সামনে আছেন। আপনার কাছে জানতে চাই যে শিক্ষার্থীরা যেহেতু ক্ষোভ জানিয়েছে, ওখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন কিনা, আর ওখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? লীনা, এই যে গত 18 জুলাই আইডিয়াল কলেজের শিক্ষার্থী সাইফুল্লাহ নিহত, পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় কিন্তু সন্ধ্যার দিকে তার পরিবার পরিজনরা এখানে এসেছিলেন মামলা করতে। পুলিশ সেই মামলা না নেওয়াতে
তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল এবং তারা স্থানীয় শিক্ষার্থী যারা ছিলেন সমন্বয়ক তাদেরকে বিষয়টি জানান। এর পরে কিন্তু 2-3 ঘন্টা পরে রাতের দিকে কিন্তু মধ্যরাতের দিকে কিন্তু এখানে শিক্ষার্থীরা এই জায়গাটিকে ঘিরে রেখেছেন। কিছুক্ষণ আগেও এখানে শিক্ষার্থীরা ছিল, এখনও আছেন। এই বেশ কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে এসেছেন। এখানে সার্বিক পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। এখানে সেনা সদস্যরাও রয়েছেন এবং এখানে সমন্বয়করা যেটি বলছেন যে তারা কেন মামলা এখানে কেন নেওয়া হবে না, পুলিশ কেন মামলা নেবেন না। আরেকটি বিষয়ে আপনাকে বলছি যে যে শিক্ষার্থী নিহত হয়েছেন তার বাবা যেটি বলছিলেন, সেই শিক্ষার্থীর শরীরে কিন্তু 71টি গুলির ক্ষতর চিহ্ন পাওয়া গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বিভিন্ন যারা মন্ত্রী ছিলেন এবং পুলিশের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা এবং ডিবি প্রধান হারুনার রশিদ সহ আরও অনেককে এই মামলার সাথে যুক্ত করে মামলাটি করার জন্য মূলত তারা থানায় আসেন। যেটি নিহতর বাবা যেটি বলেন যে তারা মামলা করতে আসার পরও মামলা নেওয়া হয়নি। গত কয়েকদিন ধরেই তারা এই থানাতে এসেছিলেন মামলা করার জন্য, কিন্তু সেই মামলাটি গ্রহণ করা হয়নি। তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে মামলা নেওয়া হবে, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে নানা অজুহাত দিয়ে এই থানাতে ঘুরানো হয়েছে। আজকেও তারা সন্ধ্যায় সেই একইভাবে এইখানে আসেন মামলা করতে এবং কিছুক্ষণ পরে ওসিকে তারা এখানে ওসি বলেছিলেন তাদেরকে ফোনে, যে তারা যেটি বলছেন যে ওসি তাদেরকে জানিয়েছেন যে তারা মামলাটি গ্রহণ করবেন এবং কিছুক্ষণ পরে কিন্তু ওসি এই জায়গা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যিনি এই এলাকা ত্যাগ করে তিনি চলে যান। তারপর থেকেই কিন্তু 2 ঘন্টা পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই জায়গায় অবস্থান করেন এবং সর্বশেষ এখানে সেনাবাহিনীর অবস্থান আপনাকে দেখাচ্ছি। পরিস্থিতি মোটামুটি এখানে স্থিতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লীনা। লালবাগ থানার সামনে থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আওয়ামী লীগ সরকার জঙ্গি নাটক সাজাতে এলিট ফোর্স র্যাবকে ব্যবহার করত বলে অভিযোগ করেছে গুমের শিকার পরিবারের সদস্যরা। উত্তরায় র্যাব 1-এর কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক লেখালেখির কারণে তাদেরকে গ্রেফতার করে দীর্ঘদিন গুম করে রাখা হতো, পরে জঙ্গি বলে চালান করা হতো আদালতে। জোরপূর্বক নেয়ার চেষ্টা করা হতো 164 ধারায় জবানবন্দি। বিগত সময় জঙ্গি নাটক সাজানোর কারিগর র্যাব ও অন্যান্য সংস্থাগুলোকে সংস্কারের দাবি জানায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। আর 90 দিনের মধ্যে দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলন। 90 দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে শনিবার থেকে। বিকেলে কর্মীটলা হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে তারা এই দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনে হতাহতদের যেসব হাসপাতাল চিকিৎসা দেওয়ার নামে নৈরাজ্য করেছে, লুটপাট করেছে, তাদের সেই অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসা স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট খোলার দাবিও জানান শিক্ষার্থীরা। সরকারি হাসপাতালে গাদাগাদি না করে রাষ্ট্রীয় খরচে প্রাইভেট হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছেন তারা। প্রয়োজনে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা ফি মওকুফে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আপনারা যদি 90 দিনের মধ্যে আমাদের এই ভঙ্গুর স্বাস্থ্য খাতকে জনমুখী করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ছাত্র নাগরিকের যে ধরনের সহায়তা প্রয়োজন, আমাদের জায়গা থেকে আমরা সেই ধরনের সহায়তা আপনাদেরকে সব সময় দিব। প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়। যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে।
অতিরিক্ত সচিব পদমর্যাদার সাবেক 5 কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও রাষ্ট্রপতি দফতরের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সচিব পদে নিয়োগ পাওয়া 5 কর্মকর্তার মধ্যে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মোহাম্মদ এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগ, ডক্টর নাসিমুল গনিকে জনবিভাগ, রাষ্ট্রপতি কার্যালয় এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 5 জনকে 2 বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত 4 উপদেষ্টা। শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে 4 উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা। চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে। সে মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 8 বছরে বন্দিশালা নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও। অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এনটিভির কাছে। রনি রায়হানের ক্যামেরায় সে গল্প তুলে ধরছেন নজিবুর রহমান। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিয়েছি। এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, একটু আদর করে দিয়ে আসতাম। 2টা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের। 8 বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত। তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায়। 2016 সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে। জীবনের 8টি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের 2 চোখ। 24 আওয়ার ব্লাইন্ডফোল্ড, চোখ বেঁধে রাখবে, এমনভাবে চোখ বাঁধতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে, এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেজন্য দিনের আলোটাও দেখতে না পারে। এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ, 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম। দিনের বেলা সামনে, রাতের বেলা হাতের পিছনে। দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়েন, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসে সেহরি দেওয়া হতো এবং ইফতার দেওয়া হতো। প্রভেদের জন্য যে খাবারের বরাদ্দ যতটুকু, তার হাফ বন্দীদের জন্য বরাদ্দ ছিল। আয়নাঘরের ঘুটঘুটে অন্ধকারেই গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দীদের কান্না ভেসে আসতো আরমানের কানে। আমি বহু রাত কাটিয়েছি লোকজনের কান্নার আওয়াজে, চিৎকার আওয়াজে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিৎকার করতে শুনেছি আমি রাতের পর রাত জাগ্রত অবস্থায়। যেখানে ইন্টারোগেশন হতো সেটা আমার খুব কাছে ছিল। এই জন্য মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে, এরকম বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দী অনুসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে। বন্দীদেরকে মৃত্যুর চোখ কঠোর এবং মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে দেওয়ার প্রক্রিয়া এখন হচ্ছিল যেখানে আমি ছিলাম। আমাকে বলা হয়নি আমি কোথায় আছি, আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ, আমাকে এটুকু বলো। তারা বলতো না এখন কটা বাজে, আমি বলতাম আমি নামাজ পড়বো কীভাবে, বলতো যে আদেশ সময় বলা যাবে না। এবং আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত যাতে আজান শুনতে না, বলতো যে এটাই আদেশ।
সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, নাম আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবেই 8 বছর কেটে যায়। তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে। কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার, সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান। 2016 সালের অগস্ট মাসের রাতে এসে সাদা পোশাকে এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে, আমাদেরকে যেতে হবে সাথে করে। আমি জানতে চাইলাম আপনারা কারা। তারা বললো যে একটু কষ্ট করে চলেন, গেলেই বুঝতে পারবেন আমরা কারা। তো আমি প্রথমে যেতে চাইনি, কিন্তু তারপর তারা যখন বল প্রয়োগ করছে, ঘরে বাচ্চারা আছে, মহিলারা আছে, আমি দেখলাম এদের সামনে এখন সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই। তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি। গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল। তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধছেন কেন? তখন যে এটাই আমাদের নিয়ম। আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখব। আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস ছিল। যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে, আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে। পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাঁধা অবস্থায় নামানো হয়, আমি মনে করছি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো, তারপর আমি আর থাকবো না। কিন্তু কিছু সময় দেখলাম যে গাড়ির আওয়াজ, জোরে গাড়ি চলে গেল। 1 ঘন্টা পর আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম, দেখলাম যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, খুব দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারপরে 1.5-2 ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই, এবং ওখানকার লোকজন আমাকে জানা যায় এটা দিয়া বাড়ি। তখন বুঝতে পারলাম যে আমাকে দিয়ে বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে। সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান। তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তবুও এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত। মানুষের মৌলিক মানবিক অধিকার, মৌলিক রাজনৈতিক অধিকার, মৌলিক সামাজিক অধিকার, মৌলিক ধর্মীয় অধিকার, মৌলিক ব্যক্তিগত জীবনের অধিকার কেউ নিতে পারবে না কখনো। এটাই আমার স্বপ্ন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে কমেছে চিনির দাম। আগে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি চিনি 135 টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 127 টাকা পর্যন্ত, অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে 8 থেকে 10 টাকা। একই সাথে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও, এমনটা জানিয়েছে বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতি। 5ই আগস্টের পর থেকে চিনির দাম কমেছে। বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি 118 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে 122 টাকা থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে সরকারি চিনি মিল গেটে বিক্রি করা হচ্ছে 125 টাকা করে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।